তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। যেহেতু আপনাদের প্রথম ক্লাস, তো প্রথমে আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করতে হবে। যেমন আপনাদের এই কাজ করার জন্য কি কি প্রয়োজন হবে। তো প্রথমত প্রয়োজন হবে, আমরা কোড নিয়ে কাজ করব, তো আপনাদের প্রথমত কাজ হবে আপনার, আচ্ছা আমি এটা নোটপ্যাডে লিখে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো ফার্স্টে লাগবে কি, কোড এডিটর লাগবে একটা। তো যেমন এটা হতে পারে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, এবং আরেকটা আছে ব্রাকেটস আছে। ব্রাকেটস তো আমি প্রিফার করি ব্রাকেটস, মানে ব্রাকেটসটা ইউজ করতে। কারণ ব্রাকেটস এর অনেক সুবিধা আছে। ওইটাতে আপনার অনেক প্লাগইন ইউজ করা যায়। আর যাদের একটু কম্পিউটারটা স্লো বা নর্মাল কোয়ালিটি, মানে যাদের আর কি দেখা যাচ্ছে আপনার ডুয়াল কোর বা তার থেকে কম প্রসেসর, র্যাম কম, তো তারা ইউজ করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাসটা। তো নোটপ্যাড প্লাস প্লাসটা ওইটা ওপেন সোর্স এবং খুবই কম মেমোরি একটা সফটওয়্যার, খুব পাতলা একটা সফটওয়্যার, ভারী না। আর ব্রাকেটসটা মূলত এটা অ্যাডোবের, তো এটা একটু ভারী আছে। অনেক সময় কাজ করলে এটা কম্পিউটারটাকে অনেকটা স্লো করে দেয়, কারণ এটা র্যামটা একটু বেশি ইউজ হয়। তো আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা না। আর ড্রিম ওয়েভারটা আমি প্রিফার করব যে ইউজ না করতে। কারণ আপনার ড্রিম ওয়েভারটা বেশিরভাগ ভিজুয়ালাইজেশন থাকে। তো ওইটা করলে আপনি মূল কোডের থেকে একটু পিছায় পড়বেন। কারণ দেখা যাচ্ছে আপনি বোল্ড করবেন, তো বোল্ড করার জন্য আপনাকে বি ট্যাগ ইউজ করতে হবে না, আপনি জাস্ট ওইখানে বি যে বাটনটা আছে ওটা করে দিলে আপনি অটোমেটিক কোড জেনারেট হয়ে যাবে। তো এই জন্য এখন থেকে আপনারা চেষ্টা করবেন ড্রিম ওয়েভারটা একটু অ্যাভয়েড করার। ওইটা আপনার যারা মূলত কোড না শিখে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের জন্য ড্রিম ওয়েভারটা ভালো। ঠিক আছে, তো আপনাদের এখন থেকে চেষ্টা করুন যে নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করতে, তাহলে আপনারা র কোডিং শিখতে পারবেন। আর র কোডিং যদি না শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মানে ভবিষ্যৎটা খুব একটা ভালো হবে না। দেখা যাচ্ছে আপনার একটা প্রজেক্ট যদি একটা এক্সিস্টিং প্রজেক্ট যদি কাস্টমাইজ করার জন্য দেয়, তাই না, দেখা যাচ্ছে আপনি আউটসোর্সিং করেন সাপোজ, তো আপনার বাইরেকে দিল যে আমার বর্তমানে এই ওয়েবসাইটটা আছে, আমাকে এটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো আপনারা কিন্তু তখন পারবেন না, কারণ আপনারা তখন কোডের সাথে সম্পৃক্ত থাকবেন না বা কোডগুলো দেখে চিনতে পারবেন না। এই জন্য করতে হবে কি, আপনাদের যে কোনো একটা কোড এডিটর ইউজ করতে হবে। তো এই এইচটিএমএল কোড এডিটর হিসাবে আপনার নোটপ্যাড প্লাস প্লাস বা ব্রাকেটস দুইটাই ভালো, তো আমি দেখাবো আপনাদের ব্রাকেটস কে। ঠিক আছে, তো ব্রাকেটস যাদের নাই তারা আপনারা দুই ভাবে নিতে পারেন, হয়তো বা একটা অফিস থেকে জোগাড় করতে পারেন, আর অথবা যদি আপনারা নেট কানেকশন থাকে তাহলে জাস্ট গুগলে সার্চ দিবেন ব্রাকেটস নামে, ব্রাকেটস ডট আইও তে এইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিলে হবে। আর যদি নোটপ্যাড ইউজ করতে চান জাস্ট গুগলে সার্চ দিবেন নোটপ্যাড প্লাস প্লাস বলে, নোটপ্যাড প্লাস প্লাস লিখে, সরি আমার স্পেলিংটা ভুল হয়েছে, তো নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে এই যে ফার্স্টে আপনি পেয়ে যাবেন, এটা ডাউনলোড করে নিলে আপনার হবে। তো আমি এটাও ডাউনলোড করে দেখাই, যেহেতু দেখা যাচ্ছে যদি আপনারা কেউ নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে চান তো কিভাবে করবেন, জাস্ট এইখান থেকে ডাউনলোড করে নেবেন ফাইলটা। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা সেটা কি করবেন, ফার্স্টে সেট আপ দিবেন, তাই তো। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমি সেট আপ দিব। তো সেট আপ তো দিতে হয়তো বা আপনারা সবাই পারেন, তাই না, আপনারা কি সবাই উইন্ডোজ 8 ইউজ ইউজ করেন না 7? 7, তাই তো, তো সমস্যা নাই। জাস্ট যেরকম ভাবে অন্যান্য সফটওয়্যার সেট আপ দিতে হয় একই ভাবে সফটওয়্যার গুলো সেট আপ দিবেন। জাস্ট নেক্সট করবেন, আই এগ্রি, নেক্সট। তো তাহলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাসও সেট আপ দেওয়া হয়ে গেল। তো এখন এটা ইউজ করতে হলে জাস্ট আপনার যাবেন অল প্রোগ্রামস এর মধ্যে, যাবেন উইন্ডোজ 7 যারা ইউজ করেন, আর যারা 8 ইউজ করেন তারা এখানে সার্চ দিলে হবে। তো নোট নোটপ্যাড প্লাস প্লাস এই যে এখানে চলে এসেছে। তো জাস্ট এইটা ইউজ করলে আপনার ওপেন করার পর ব্রাকেটস ওপেন করেন আর নোটপ্যাড ওপেন করেন, সেটা কোনো ব্যাপার না। এইখানে লেখার সময় দুইটাতে একই কোড লিখতে হবে। এইখানেও যদি আপনি এইচটিএমএল লেখেন তাহলে যে আউটপুট হবে ব্রাকেটসেও লিখলে সেম আউটপুটই হবে। সুতরাং এই দুইটার মধ্যে কোনো সমস্যা নাই। ব্রাকেটস এর সুবিধা হলো এটাতে আপনার অতিরিক্ত কিছু প্লাগ ইন ইউজ করা যায়, যেগুলো তো আপনার পরবর্তীতে যখন মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে যাবেন কোডগুলো খুব দ্রুত লিখতে পারবেন, এবং কোডগুলো অনেক সুবিধা আছে, সেগুলো ইউজ করার সময় বুঝতে পারবেন। ঠিক আছে, সেটাই আর কি।
তো এখানে নিউ ফাইল করে আপনারা করতে পারবেন, অসুবিধা নেই। জাস্ট নিউ করে যা লিখবেন এবং লাস্টে এখানে সেভ অ্যাজ করবেন। তো করার সিস্টেমটা আমি ব্র্যাকেটস দিয়ে দেখাই, কারণ ব্র্যাকেটস এর সেম সিস্টেম। আচ্ছা, তো লাগবে এটা, লাগবে ব্রাউজার। আপনারা গুগল ক্রোম ইউজ করতে পারেন বা মজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। যে কোনো যার সাথে ব্রাউজার হতে হবে। তবে আমি আপনাদের রিকমেন্ড করবো যাতে আপনারা যে ডিফল্ট ব্রাউজারটা থাকে উইন্ডোজের, ইন্টারনেট এক্সপ্লোরার, ওইটাকে একটু অ্যাভয়েড করা। কারণ ইন্টারনেট এক্সপ্লোরারটা আসলে খুব একটা ভালো না, কারণ ওইটাতে আপনার অনেক কোড মানে সাপোর্ট করে না। তো এই জন্য আপনি মজিলা ফায়ারফক্স বা ক্রোম বা অপেরা, সাফারি, যে কোনোটা আপনারা ইউজ করতে পারেন। তো তাহলে আমরা ব্রাকেটস ওপেন করলাম। তো ব্রাকেটস এর আপনার যে ইউআইটা, সেটা দেখতে এরকম। তো এইখানে আপনি প্রথমত যে কাজটা করবেন, সেটা হলো আপনাদের প্রথমে একটা নিউ ফাইল করতে হবে। তো জাস্ট নিউ ফাইল করলাম, এবং এই ফাইলটাকে আপনার একটা নির্দিষ্ট এক্সটেনশনে সেভ করতে হবে, ঠিক না? তো যেমন আপনার একটা এমপি3 ফাইল, আপনারা ওইটা কিভাবে দেখে ঠিক পান? কারণ আপনার ওইটা লাস্টে লেখা থাকে .mp3, তাই না? তো সেম একই ভাবে দেখা যাচ্ছে একটা ফটো দেখে কিভাবে ঠিক পান? তো ওইটা লাস্টে থাকে জেপিজি থাকে, বা আপনার থাকে পিএনজি থাকে, জিপ থাকে, অনেক ফরম্যাটে থাকে। তো এইটারও সেম নির্দিষ্ট পরিমাণে একটা ফরম্যাট আছে। এইচটিএমএল কোডগুলো যেগুলো আমরা লিখবো, এইচটিএমএল কোডগুলো অবশ্যই সেভ করার সময় একটা নির্দিষ্ট এক্সটেনশনে সেভ করতে হবে। তো এই এক্সটেনশনটার নাম হলো .html। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, সবাই কম্পিউটার থেকে আহ, এই আমি দেখে নিই যে আমাদের এখানে এটা করা আছে কিনা। আচ্ছা, এটার এক্সটেনশনটা অন করা আছে, হয়তো বা আপনাদের ডিফল্ট ভাবে থাকবে না। তো সেটা করার জন্য যা করবেন তা হলো, সরি, যারা উইন্ডোজ 8 ইউজ করেন তারা ভিউ ট্যাব থেকে অপশনসে ক্লিক করবেন। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা পাশে দেখবেন যে আপনার অ্যাপিয়ারেন্স বা এরকম একটা অপশন আছে। তো এখান থেকে ফোল্ডার অপশন আছে, ভিউ ফোল্ডার অপশন, এরকম একটা অপশন আছে। তো এখানে গেলে আপনার এই যে ফোল্ডার অপশনটা পাবেন। এখান থেকে জাস্ট ভিউ থেকে, সরি, এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এইটা আপনাদের টিক দেওয়া থাকে, ঠিক আছে? হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটা আপনাদের টিক দেওয়া থাকে। এই টিকটা জাস্ট আপনি আনচেক করে দিবেন। চেক করা থাকবে, এটাকে আনচেক করে দিয়ে আপনারা জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। তাহলে আপনাদের দেখবেন যে টেক্সট ফাইলের পরে .txt চলে এসেছে, বা এমপি3 ফাইলের পরে লাস্টে .mp3 চলে এসেছে। তো এটা যদি না হয় তাহলে আপনাদের পরবর্তীতে সমস্যা হবে। সমস্যা বলতে, যখন আপনি কোনো ফাইল সেভ করতে যাবেন, তখন আপনি যত এক্সটেনশন যেটাই দিন না কেন, ওইটা ঠিকই .txt ফরম্যাটেই থাকবে। এই জন্য একটা সমস্যা হবে। তো তাহলে আমরা কি করলাম, প্রথমত ব্রাকেটস ওপেন করলাম। ব্রাকেটস ওপেন করার পর ফাইল থেকে নিউ, মানে নতুন একটা ফাইল ওপেন করলাম। তো এই ফাইলটাকে আমাদের অবশ্যই কি করতে হবে, সেভ করতে হবে। এবং সেভটা করতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাটে, নির্দিষ্ট এক্সটেনশনে, তাই না? হ্যাঁ। তো এইটা করার জন্য কি করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, এবং সেভ অ্যাজ করার পর এবার আপনার লোকেশনটা দিতে হবে যে কোথায় সেভ করবেন, তাই না? তো আমি এখানে একটা লোকেশন দিয়ে দেই, কি, নারীর হাতে সুন্দর আগামী। ওকে, ফাইন। তো আমাদের এটা সেভ করা আছে, নারীর হাতে সুন্দর আগামী, এবং এটা আপনাদের ব্যাচের নাম ওয়েব ডি। এবং এইখানে আমরা প্রথমত একটা ফোল্ডার করব ক্লাস 1।
এবং এইখানে যে কোনো নাম আপনারা দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে একটা রিকোয়ার্ড, যেটা লাস্টে এক্সটেনশনটা ডট এইচটিএমএল রাখতে হবে। তো আমি এখানে যে কোনো একটা নাম দিই, সাপোজ যে আওয়ার ক্লাস ডট এইচটিএমএল। তো একটা জিনিস আপনারা সব সময় খেয়াল করবেন, তো ওয়েবের ক্ষেত্রে আপনি ওয়েব রিলেটেড যখন কাজ করবেন, যে ফর্মে যে ফাইলে হোক, সেটা হোক আপনার জেপিইজি বা আপনার কোনো ফটো বা কোনো ভিডিও, কোনো এমপি3 বা আপনার যে কোনো একটা এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, যেটা লিখবেন, নামের মধ্যে কোনো স্পেস রাখবেন না, হোয়াইট স্পেস দিবেন না। ঠিক আছে, হয়তো বা ওইটা আপনি ড্যাশ দিয়ে লিংক করে দিবেন বা আপনি আন্ডারস্কোর দিয়ে লিংক করে দিবেন, যাতে ওইটার সাথে সংযোগ থাকে। আলাদা কোন যাতে স্পেস দিয়ে আলাদা না করে দিবেন, ঠিক আছে, আলাদা করে দিবেন না, তাহলে আপনার ওইটা ব্রাউজার পড়তে সমস্যা করবে। যখন ব্রাউজার ওই ফাইলটাকে ওপেন করবে, এক্সিকিউট করবে, তখন কিছু কিছু ব্রাউজার সমস্যা করবে। এই জন্য যেমন আমি দেখেন আওয়ার ক্লাস মাঝখানে কিন্তু কোনো স্পেস দিই নাই, দিছি কি ফার্স্ট একটা ড্যাশ দিয়ে দিছি, বা এটা আপনি পরবর্তীতে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, যেটা খুশি। তো আমি এটা সেভ করে দিলাম। তো তাহলে আমাদের এটা কি হলো, এখন একটা এটা কিন্তু এইচটিএমএল ফাইল হয়ে গেল। তো এটা আমরা এখন ওপেন করে দেখি যে আসলে এইচটিএমএল ফাইল হলো কিনা। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার ক্লাস ডট এইচটিএমএল আছে, তাই না? তো আপনি যে এটা শুধুমাত্র ব্র্যাকেটস থেকেই করতে পারবেন এরকমও কিন্তু কোনো মানে নাই। আপনি ইচ্ছা করলে এটা জাস্ট ফার্স্টে একটা টিএক্সটি ফাইল ওপেন করবেন এবং ওইটাকেও আপনি এইচটিএমএল ফরম্যাটে লিখতে পারবেন। যেমন আমি এখানে যদি এখন লিখি যে টেস্ট টেস্ট ফাইল নামে একটা, সরি আমি ফোল্ডার নিয়েছি, ফোল্ডার হবে না, এটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। তো এইটা আমি এখন সাপোজ এই টেক্সট, এটা কি একটা টেক্সট ডকুমেন্ট, তাই না? তো এটাকে আমরা ইচ্ছা করলে এইচটিএমএল এ কনভার্ট করতে পারবো, মানে এইচটিএমএল ফরম্যাটেও নিয়ে যেতে পারবো। জাস্ট এখানে আপনার যে এক্সিস্টিং যে নামটা সেটা দিবেন। তো নামটা আমি দিচ্ছি টেস্ট ওয়েব সাপোজ দিলাম, এবং যে ডট টিএক্সটি আছে, ডট টিএক্সটিটা কি করবেন আপনারা, ডিলিট করে দিয়ে ওইখানে এইচটিএমএল করবেন, তাই তো? হ্যাঁ, good। তো আপনারা একটু চেষ্টা করবেন যে যদি পারেন, মানে আমি যে জিনিসটা বলবো একটু রেসপন্স করতে, তাহলে আমার সুবিধা হবে যে আপনারা কি রকম বুঝতে পারতেছেন সেটা জানতে। এবং যদি না বুঝতে পারেন তাহলেও আপনারা বলতে পারেন, ঠিক আছে, আমি চেষ্টা করবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে আমি ডট এইচটিএমএল লিখে দিব এবং এইচটিএমএল লিখে দিয়ে ইন্টার করবো, তাহলে এখন এটা বলবে যে এটা যেহেতু আমাদের ছিল ফার্স্টে কি টিএক্সটি ফরম্যাটে ছিল, এবং টিএক্সটি ফরম্যাট থেকে আমি পরবর্তীতে এখন চেঞ্জ করতেছি এইচটিএমএল ফরম্যাটে। তো এই জন্য আমাদের কম্পিউটার বলতেছে যে আপনি এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়েছেন, তো এটা শিওর কিনা, তো আপনি করে দিচ্ছেন হ্যাঁ শিওর। তো এটা আপনি ইয়েস করে দেন, তাহলে দেখেছেন দুইটাই কিন্তু আমাদের এইচটিএমএল ফরম্যাটে হয়ে গেল। কিন্তু সমস্যা যে দুইটাই আমাদের ব্লাঙ্ক আছে, দুইটার মধ্যে কোনো কন্টেন্ট নাই। এটা যদি আমরা ওপেন করি, যদি ব্রাউজারে ওপেন করি, কিন্তু কোনো লেখা দেখতে পারবো না, তাই না? তো ওপেন করে দেখি যে আসলে দেখা যায় কিনা কিছু। তো আওয়ার ক্লাস ওপেন করেছি, দেখেছেন কিছু দেখা যাচ্ছে না, একদম সম্পূর্ণ ফাঁকা। এবং যদি আমরা দ্বিতীয় ফাইলটা ওপেন করি তাহলেও সম্পূর্ণ ফাঁকা, তাই না? কারণ এর মধ্যে কোনো কন্টেন্ট নাই। তো এখন আমরা এটাকে কন্টেন্ট লিখবো, দেখি কি হয়। তো দেখা যাচ্ছে আপনারা কেটে দিলেন, অসুবিধা নেই। এখন যদি আপনাদের এক্সিস্টিং ফাইলটা ওপেন করতে চান, দুই ভাবে করতে পারেন, আপনি ড্রাগ এন্ড ড্রপ করতে পারেন বা সরাসরি এখান থেকে ওপেন থেকে করতে পারেন। যেমন যদি আপনি আওয়ার ক্লাসে যে ড্রাগ এন্ড ড্রপ করেন তাহলেও হবে। আবার যদি আপনি চান যে না আমি ফাইল থেকে ফর্মাল সিস্টেমে ওপেন করব, জাস্ট এখান থেকে ওপেন, ওপেন করার পর আপনার যে নির্দিষ্ট লোকেশন আছে, তো আমরা করেছি ই ড্রাইভের মধ্যে নারীর হাতে সুন্দর আগামী, এবং এর মধ্যে যে ওয়েব ডি নামে ফোল্ডার আছে, এটার মধ্যে ক্লাস নাম্বার 1, এবং এইটার মধ্যে যে দুইটা ফাইল আছে এই দুইটাকে আমরা ওপেন করতে পারবো যেটা খুশি। তো আমরা আওয়ার ক্লাসটাকে নিয়ে কাজ করি। তো এইটা হলো আমাদের এইচটিএমএল। কিন্তু এইচটিএমএল তো আমরা জাস্ট লিখে দিলাম, কিন্তু এখন তো আমাদেরকে কম্পিউটারকে ব্রাউজারকে বোঝাতে হবে, তাই না? ল্যাঙ্গুয়েজে বলে দিতে হবে। যেমন সাপোজ একটা চাইনিজ মানুষকে আপনারা দেখে কিন্তু অনেকটা বুঝতে পারবেন, কারণ তাদের কি থাকে, চোখটা একটু ছোট ছোট থাকে, তাই না? একটু চেহারা একটু চেঞ্জ থাকে, আমাদের বাঙালিদের মতো না, হালকা একটু চেঞ্জ থাকে। তো ওইটা দেখে আপনি ঠিকই চিনতে পারতেন যে এটা চাইনা বা চাইনিজ, কিন্তু তাদের তো ল্যাঙ্গুয়েজ আর আপনি বুঝতে পারবেন না, তাই না? তার জন্য আপনি হয় ওই সেই চাইনিজ ল্যাঙ্গুয়েজ যে আছে তাকে বাংলা শিখে বলতে হবে, অথবা আপনাকে বাংলা শিখতে হবে।
তো ব্রাউজার থেকে তো আর আমরা এখন বাংলা বা ইংলিশ তো শিখাতে পারবো না, সুতরাং ব্রাউজার যা বুঝে সেইটা আমাদেরকে বুঝতে হবে, আমরা তা বুঝে আমরাই তাদের সাথে কমিউনিকেট করবো ব্রাউজারের সাথে, তাই তো? জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা, হ্যাঁ, এটা আমি বলবো, কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে এটা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল হতে হবে। এই জন্য আমি কিন্তু ফার্স্টে অন্য নামে লিখলাম, যাতে আপনাদেরকে এই ভ্রান্ত ধারণাটা না থাকে। হ্যাঁ, তো এইটা আমি এটা করার পরে তারপর এটা বলতে অবশ্য বলতাম, তারপর আমি এখনই বলে দিই। ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল যদি থাকে, সাপোজ আপনার একটা ফোল্ডার, আমি কি করলাম, ফোল্ডারের নাম দিলাম ক্লাস নাম্বার 1। এই ফোল্ডারের মধ্যে আমাদের দুইটা ফাইল আছে, একটা আছে আওয়ার ক্লাসেস এবং একটা আছে টেস্ট ফর ওয়েব। তো এইখানে যদি আমি সরাসরি ওয়েবে, মানে যদি এটা আমাদের লাইভ সার্ভারে থাকতো এবং আমি যদি সেই ফোল্ডারটা ওপেন করতাম যে ক্লাস নাম্বার 1, এই ফোল্ডারটা যদি ওপেন করতাম তাহলে কোন ফাইলটা ওপেন হবে, তাই না? কারণ ওইখানে তো আছে অনেকগুলো ফাইল, তো আমাদের কোনটা ওপেন হবে? যদি ওইখানে ইন্ডেক্স নামে কোনো ফাইল থাকে, ইন্ডেক্স ডট এইচটিএমএল বা ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট এইচটিএম, এক কথায় ইন্ডেক্স নামে যে ফাইলটা থাকবে এবং অবশ্যই ব্রাউজারের আপনার সাপোর্টেড হতে হবে, ব্রাউজার সাপোর্টেড যে ফাইলটা থাকবে ইন্ডেক্স নামে সেইটাই প্রথমে ওপেন হবে। কিন্তু আমরা যে ফোল্ডারটা করেছি আওয়ার ক্লাসেস, এটা যদি এখন আমরা ওই ফোল্ডারটা ওপেন করি তাহলে কিন্তু কোনো ফাইল ওপেন হবে না, আমাদের জাস্ট একটা লিস্ট ধরাই দিবে যে এখানে আছে আপনার আওয়ার ক্লাসেস, এখানে আছে আপনার টেস্ট ফর ওয়েব, এরকম ভাবে দেখাই দেবে, কিন্তু কোনোটাই ডিফল্ট ভাবে ওপেন হবে না। আর যদি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে সেভ করতাম তাহলে আমাদের ডিফল্ট ভাবে ওইটাই ওপেন হয়ে যেত। এই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। তো যখন মূলত আমরা প্রজেক্ট করব, কোনো প্রজেক্ট করব, তো ওইটা তো আর নিশ্চয়ই একটা পেজ থাকবে না, অনেকগুলো পেজ থাকবে। কিন্তু আপনার অনেকগুলো পেজ তো আর একবারে আপনি ওপেন করাতে পারবেন না, তাই না? আপনাদের হোম পেজ যেটা থাকবে সেটাই অবশ্যই ওপেন করতে হবে। তো এই জন্য আমরা হোম পেজ যেটা থাকে, হোম পেজটাকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে সেভ করে রাখি এবং বাকি ফোল্ডার গুলো, বাকি ফাইলগুলো অন্য নামে রাখি, জাস্ট ওইটাকে লিঙ্কিং করে দিই যে এখানে ক্লিক করলে আমাদের ওই পেজটা ওপেন হবে। তো আমি এখন শুরু করব, এখনো কিন্তু অরিজিনাল যে কোডে কিন্তু শুরু করি নাই, কোড শুরু করতে যাচ্ছি এই মাত্র। তার মানে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম সেইটা, ধরেন যে আপনার বেসিকটা জানতে হবে, এইটুকু যদি না জানেন তাহলে পরবর্তীতে সমস্যা বা দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারবেন না, এই জন্য আমি এত সময় আলোচনা করলাম। তো এখন আসবো মূলত অরিজিনাল কোডে। তো কোড হচ্ছে আপনার, আমি ফার্স্টে বললাম যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা চাইনিজদের তো আপনি দেখে চিনতে পারতেছেন, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজকেও আমাদের চিনতে হবে। তো এই জন্য আপনাদের ব্রাউজারকে বোঝাই দিতে হবে যে এটা এইচটিএমএল এর কোন ভার্সন, তাই না? যেমন আপনার চাইনিজ আর জাপানিজ দুইজনের মানে চেহারা কিন্তু অনেকটাই সেম থাকে, তাই না? কিন্তু হালকা একটু পার্থক্য তো অবশ্যই থাকে। ঠিক একই রকম ভাবে আপনাদের ব্রাউজারের এইচটিএমএল এর অনেক ভার্সন আছে, যেমন আপনার 2000 সম্ভবত 10 কি 11 থেকে এই HTML5টা এসেছে। আর তার আগে কিন্তু ছিল HTML 4.2 বা 3 এরকম, বা তার আগে আরো অনেক ভার্সন ছিল। প্রথম ভার্সন ছিল 1.0, যেটা হলো XML এ থাকতো। তো মোটামুটি এইভাবে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তো আমরা চেষ্টা করবো সবসময় আপডেটটাকে শেখার, যাতে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি, তাই না? তো তার মানে আমরা এখন করবো যেটা, HTML5 কে ফলো করবো। তো HTML5 কে যদি আপনি ব্রাউজারকে চিনাতে চান তাহলে তার একটা নির্দিষ্ট পরিমাণ কোড বলে দিতে হবে, যেটা হলো ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপ, যার সংক্ষেপে বলে ডক টাইপ। তো ডক টাইপ আমরা এখন ডিক্লেয়ার করব। তো ডক টাইপ লেখার জন্য যা করতে হবে আপনাকে, যে কোনো ট্যাগ, এইগুলাকে বলে এক একটা ট্যাগ, সিঙ্গেল ট্যাগ, যেগুলো আপনার এই সিঙ্গেল আপনার শুরু হয়েছে এবং শেষ হয়েছে, লেস দ্যান গ্রেটার দ্যান এর মধ্যে যেটা শেষ হয়ে গেছে, এইটা হলো আপনার এক একটা ট্যাগ থাকে। এবং এই ট্যাগটা কিছু কিছু থাকে সিঙ্গেল ট্যাগ, কিছু কিছু থাকে ডাবল ট্যাগ। তো আমি যখন ট্যাগ নিয়ে আলোচনা করবো তখন আপনারা বুঝতে পারবেন ভালো। আমি প্রথমে ডক টাইপটা লিখি। তো ডক টাইপটা লেখার সিস্টেম, প্রথমে আপনি ব্র্যাকেটটা দিবেন, ওপেন ক্লোজ করবেন, জাস্ট লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে, এবং তার মাঝখানে করবেন কি, একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন এবং তারপর লিখবেন DOCT, ডক, ডকুমেন্টেড ডক, সরি DOC ডক, এটা ডকুমেন্টেড ডক, এবং টাইপের TYPE টাইপ, তাই কি হলো ডক টাইপ। এবার ডক টাইপ দেওয়ার পর একটা স্পেস, তারপর আপনারা কি দিবেন, HTML। তো এইবার আপনারা অনেকে বলতে পারেন যে ডক টাইপটা লিখলাম বড় হাতে আপার কেস, বাট আমি HTML টা লিখলাম লোয়ার কেস। তো এটার কোনো পার্থক্য আছে কিনা? এটার কোনো পার্থক্য নাই। আপনি ইচ্ছা করলে সবগুলো লোয়ার কেস লিখতে পারেন বা সবগুলো আপার কেস লিখতে পারেন, ইচ্ছা করলে একটা আপার কেস লোয়ার কেস মিশ্রণেও লিখতে পারেন, কোনো সমস্যা না।
তবে এটা আমি লিখলাম কারণ আপনার স্ট্যান্ডার্ড যেসব ওয়েবসাইট আছে, W3 স্কুলটা মূলত এইচটিএমএলটাকে আপনার ভ্যালিডেট করে। তো ওরা কি এই ফরম্যাটে ইউজ করে, এই জন্য আমরাও সবাই এই ফরম্যাটে ইউজ করি। কিন্তু আপনারা যে কোনো ফরম্যাটে লিখতে পারেন, আপার কেস লোয়ার কেস এটা নট ফ্যাক্ট, ঠিক আছে। তো তাহলে আমরা কি লিখলাম, ফার্স্ট লিখলাম ডক টাইপ, তারপর লিখলাম এইচটিএমএল। তো এটা কিন্তু কত কম লেখাতে আমাদের হয়ে গেল ডক টাইপ এইচটিএমএল। কিন্তু এটা যদি আমরা 4.1 এ লিখতে যেতাম, তাহলে দেখেন আমাদের কত বড় লেখা লাগতো। তো আমি এখানে এখন সার্চ দিই যে HTML5 HTML 4.1 ডক টাইপ। আচ্ছা, w3.org এইটাই মূলত আর কি আপনাদের HTML কে ভ্যালিডেটে, মানে এরাই লাইসেন্স দিয়েছে, এটাদের যে রুলস আছে রুল অনুযায়ী আমাদের ইউজ করতে হয়। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের যে কি কি ডিফারেন্ট আছে সেটা এখানে দেওয়া আছে। তো আমি দেখি যে ডিফারেন্টটা দেওয়া আছে কিনা আসলে। আচ্ছা, এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা কি দেখতে পাচ্ছি, এটা আমরা HTML5 এ, তাই না, HTML5 এ লেখা আছে ডক টাইপ HTML। এবং ঠিকই একইভাবে এটা দেখেন, এটা 1.0 মানে XML এর ক্ষেত্রে লিখেছে। এইটা যদি আমাদের ডিক্লেয়ার করতে হতো তাহলে আমাদের এত বড় একটা কন্টেন্ট লেখা লাগতো। তো এটা নিশ্চয়ই একটা অড দেখায়, তাই না, এত বড়, বা নিজেদেরও একটা সমস্যা। শুধুমাত্র যেটা কোনো কাজ নাই, ব্রাউজারকে জাস্ট আমরা চিনাবো যে এটা আমাদের HTML4.1 ফাইল বা এটা আমাদের HTML5 ফাইল। তো এটা বোঝানোর জন্য এত লেখা আমার কাছে নট নেসেসারি মনে হয়। তো এই জন্য HTML1.0 বা 4.1 4.2 এইগুলাতে আমাদের অনেক কষ্ট হতো, এতগুলো লেখা লাগতো, এত কোডটুকু লিখতে হতো। তো এই জন্য আমাদের বর্তমানে স্ট্যান্ডার্ড ভাবে করে দিয়েছে জাস্ট ডক টাইপ এইচটিএমএল, এইটা লেখা মানে আমাদের এইচটিএমএল টাকে চিনাই দেওয়া হলো। তো তাহলে আমরা যেহেতু HTML5 নিয়ে কাজ করব, আগের গুলাকে আমাদের না জানলেও হবে, তাই না। এবং যেহেতু আগের গুলো আমরা ব্যাকডেটেড, ওইগুলো আমরা ইউজ করব না। তো তাহলে আমরা লিখলাম কি ডক টাইপ এইচটিএমএল, এইটার মাধ্যমে বুঝাই দিলাম যে এটা একটা ডকুমেন্ট ফাইল, এটা একটা HTML5 ফাইল, তাই না। তো এইবার আমরা কি করব, এইবার করব HTML একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রাকচার আছে, তাই না। HTML এর অবশ্যই একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। প্রত্যেকটা মানুষেরও তো বা যে কোনো জীবজন্তুর তো একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, তাই না। যেমন কি গরুর আছে আপনার 4টা হাত পা আছে, মানে হাত, ওদের তো হাত নাই, 4টা পা আছে, তাই না। কিন্তু মানুষের কি আছে, 2টা হাত আছে, 2টা পা আছে। তো এইটা ঠিক একই রকম ভাবে HTML এরও একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা দিলে আপনার ওর যেমন দেখা যাচ্ছে মাথা বোঝানো হবে, বা ওদের বডি বোঝানো হবে, ওদের পা বোঝানো হবে। এরকম ভাবে কিন্তু HTML এরও সেম ভাবে কন্টেন্ট আছে, সেম ভাবে এক একটা ট্যাগ আছে, যে ট্যাগ গুলা দিয়ে আমরা স্ট্রাকচারটাকে বোঝাবো। তো বোঝানোর জন্য যা করতে হবে, প্রথমত HTML একটা নির্দিষ্ট ট্যাগ আছে যেটা HTML অবশ্যই থাকতে হবেই, সেই ট্যাগটার নাম হলো জাস্ট এইচটিএমএল। এবং আমি দেখেন ব্র্যাকেটটা শেষ করার আগে অটোমেটিক পরবর্তীতে জেনারেট করে দিয়েছে। তো এইটা আপনাদের জন্য একটু প্রথমত না দেখানোই উচিত, কারণ অটোমেটিক জেনারেট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন না, তাই না। তো এইটা মূলত আপনার ডাবল ট্যাগ। আমি ফার্স্টে বলেছিলাম যে HTML দুইটা ট্যাগ থাকে, দুই ধরনের ট্যাগ থাকে। একটা ট্যাগ হলো HTML এর সিঙ্গেল ট্যাগ, এবং একটা হলো ডাবল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগ মূলত আপনার জেনারেলি কোনো কাজ করতে পারে না, সে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাট্রিবিউটের সহায়তা নিয়ে কাজ করে। আর যেগুলো ডাবল ট্যাগ সেগুলো আপনারা নিজেরাই চলতে পারে। তো সেম ভাবে HTML যেই ফাইলটা, যেই ট্যাগটা আছে, এটা একটা ডাবল ট্যাগ, এটার জন্য কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় না। তো এটা নিজেই চলতে পারে, তবে আপনি অ্যাট্রিবিউট দিয়ে অবশ্যই তাকে হেল্প করতে পারবেন। তো অ্যাট্রিবিউট জিনিস যেহেতু আমি এখনো বলি নাই আপনাদেরকে, হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো অ্যাট্রিবিউট নিয়ে এখনো আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই। তো এইটা আমি কি করলাম, HTML লিখলাম। এবং আপনার একটা মজাদার কাহিনী কি জানেন, পৃথিবীতে যত মানুষ আছে একটা জিনিস সবচেয়ে বেশি ভুল করে, মানে সাধারণত যখন একজন আরেক জায়গায় বেড়াতে যায়, সাপোজ আপনি আপনার একজন একটা রিলেটিভের বাসায় যাচ্ছেন, তো একটা জিনিস নিতে ভুল করবেন, সে জিনিসটা কি জানেন, সেটা হলো টুথব্রাশ। টুথব্রাশটা নিতে অনেকেই ভুল করে। ঠিক একই রকম ভাবে যারা র কোডিং এ লেখে, তো তারা একটা জিনিস ভুল করে, সেটা হলো HTML ট্যাগ গুলো ওপেন করে বাট ওইটা ক্লোজ করে না।
এই জন্য আপনাদের বেস্ট প্র্যাকটিস হবে যে সাথে সাথে লেখার সাথে সাথে ওইটা ক্লোজ করে দেওয়া। যেমন আমরা এখানে এইচটিএমএল, এটা যেহেতু ডাবল ট্যাগ অবশ্যই ক্লোজ করতে হবে। এটা যেরকম ভাবে আমরা ঠিকই এইচটিএমএল আমরা ডিক্লেয়ার করেছি, ওপেন করেছি, ঠিক একইভাবে ক্লোজ করতে হবে। সেটার জন্য কি করতে হবে, জাস্ট যে এইচটিএমএল আছে সেম ভাবে এইচটিএমএলটাই লিখবো এবং ফার্স্টের এইখানে একটা স্ল্যাশ দিয়ে দেবো। আচ্ছা, ব্র্যাকেটস এ অটোমেটিক আর কি সাজেশন দিয়ে দিচ্ছে, তো এই জন্য অটো অটো আর কি কোড হয়ে যাচ্ছে, আমার লেখার আগে ওই লিখে দিচ্ছে এই জন্য একটা সমস্যা। তো তাহলে এইচটিএমএল আমি কি করলাম, এইচটিএমএল একটা ট্যাগ, যে ট্যাগটা সেম ট্যাগ এইচটিএমএল ওপেন ট্যাগ এইটা, আর এবং এটা ক্লোজ ট্যাগ, এই দুইটার মধ্যে ডিফারেন্স শুধুমাত্র যেটা ক্লোজ ট্যাগ তার মধ্যে একটা স্ল্যাশ আছে। এইচটিএমএল ট্যাগের নেমের আগে একটা স্ল্যাশ দিয়ে এটা ইন করে দেওয়া হয়েছে। তো তাহলে আমরা করলাম কি, এটা এইচটিএমএল ট্যাগটা লিখলাম। এবার এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখতে হবে, তার মানে আমরা যত কোড লিখবো প্রত্যেকটা অবশ্যই এই এইচটিএমএল ট্যাগের মধ্যে লিখতে হবে। তার মানে এই এইচটিএমএলটা বলা যায় যে এইচটিএমএল যেটা শুরু, যেটা ওপেনিং ট্যাগ সেটা হলো মাথার চুল থেকে শুরু হয়েছে, এবং যেটা এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ সেটা হলো আপনার একদম ফুট থেকে শেষ হয়ে গেছে, মানে পায়ের তালা পর্যন্ত শেষ হয়েছে। ঠিক আছে, তো তাহলে এখন আমরা এখানে দিব যে আমরা হেড লিখবো। এইটা আপনাদের যে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার এটা অবশ্যই থাকতেই হবে, সেটা হলো এইচটিএমএল ট্যাগ এবং তার মধ্যে থাকতে হবে হেড ট্যাগ। তো হেড ট্যাগটাও সেম একই ভাবে এটা ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে, এটাও আপনার ডাবল ট্যাগ। এবং হেড ট্যাগ এটা কিসের আন্ডারে আছে, এটা আছে এইচটিএমএল এর আন্ডারে। এবং এইচটিএমএল এর আন্ডারে আরেকটা ট্যাগ থাকতে হবে যেটা হলো বডি ট্যাগ। তো বডি ট্যাগ এবং হেড ট্যাগ এই দুইটার মধ্যে আমি হালকা একটু আলোচনা করি। তো যেটা মূলত আপনার মাথার কাজ কি, আপনার মাথার কাজে সম্পূর্ণ যে কোনো ডিসিশন নেবেন বা যে কোনো লজিক্যাল কাজ করবেন, তাই না, যেগুলো আপনি সাধারণত মাথার ভিতরে যেগুলো প্রসেস হয় সেগুলো কিন্তু বাইরে কেউ দেখতে পারে না। দেখতে পারে, আপনি যেমন হাত দিয়ে একজনকে দেখা যাচ্ছে মারছেন বা একজনকে আদর করতেছেন, সেটা কিন্তু হাতের একটা আউটপুট দেখতে পাচ্ছেন, কিন্তু মাথা দিয়ে একটা জিনিস ভাবছেন সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। ঠিক একই রকম ভাবে আপনার এই হেড ট্যাগের মধ্যে যেই কাজগুলো হয় সাধারণত বেশিরভাগই আপনার যেইগুলো কোনো আউটপুট দেখা যায় না, কিন্তু সেইগুলো আপনার ভিতরে কিন্তু ঠিকই প্রসেস হয়। তো তার মানে এটাও আপনাদের মানুষের মাথার মধ্যে অনেকটা কাজ করে। আর বডি, যে বডিটা যা আছে তা তো সব দেখতে পারবেন, তার মানে যে জিনিসগুলো আপনি দেখাতে চাচ্ছেন সেইগুলো জিনিসগুলো সব লিখতে হবে বডি ট্যাগের মধ্যে। আর এইগুলাকে কিছু লজিক্যাল কাজ করার জন্য সেইগুলাকে আমরা ইউজ করব হেড ট্যাগ, হেড ট্যাগের মধ্যে লিখবো। তো তাহলে হলো যে এইচটিএমএল তার মধ্যে আছে হেড এবং বডি। হেড আছে, আপনারা কেউ আহ, মানে কি বলে, সরি, মানে ডিপ্লোমা বা এই বিএসসি এগুলা কি কেউ করেছেন, টেকের সাথে আছেন? আপনি কি ডিপ্লোমা করেছেন? ও, তো তাহলে তো আপনারা বেসিক ইলেকট্রিসিটিতে পড়েছেন যে প্যারালাল বলতে একটা জিনিস পড়েছেন, তাই না, প্যারালাল আর সিরিজ। সিরিজ তো এই জিনিসটা, একটা জিনিস খেয়াল করে দেখেন যে এইচটিএমএল এর মধ্যে হেড আর বডিটা কিন্তু প্যারালাল অবস্থায় আছে, তাই না, তো দুইটা আপনার পাশাপাশি আছে। কিন্তু এটাকে যদি আমরা প্রত্যেকটা যদি কি করব, যদি হোয়াইট স্পেস গুলো কেটে দিই তাহলে দেখেন কি হয়। তাহলে হোয়াইট স্পেস গুলো কেটে দিলে দেখেন আপনাদের কি হচ্ছে, যে এই এইচটিএমএল এর সাথে হেড এবং বডি কিন্তু সিরিজ লাইনে আছে, বাট আপনার এই হেড এবং বডি দুইটা বার আছে আপনার প্যারালাল হয়ে। তো এইটা মূলত প্যারালাল সিরিজ অবশ্য আপনাদের বোঝার প্রয়োজন নয়, আমি জাস্ট বললাম যারা টেক এর সাথে আছে তারা বুঝতে সুবিধা হবে। তো মূলত আপনাদের এই যে ট্যাগ গুলো এইচটিএমএল ট্যাগ, এইটা আপনাদের মেন ট্যাগ, এইটা আমাদের থাকবে মেন প্যারেন্ট হিসাবে, এবং তার মধ্যে যে দুইটা আছে এই দুইটা আমাদের থাকবে তার চাইল্ড হিসাবে। তো আমি এই যে এইরকম ভাবে লিখতেছি কেন, এইভাবে লিখতেছি, এটা আপনার কোডের স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য। যখন আপনি দেখা যাচ্ছে 1000 লাইন করবেন, 1000 লাইন যখন কোড লিখবেন, তখন যদি আপনি যেরকম এর আগে হোয়াইট স্পেস গুলো সব কেটে দিলাম, তাই না, হোয়াইট স্পেস কেটে দেওয়ার পর কিন্তু আপনার কোড গুলো বুঝতে খুব কষ্ট হচ্ছিল, বুঝতে পারতেছিলেন না যে কোথায় ট্যাগটা শুরু হয়েছে কোথায় ক্লোজ হয়েছে, ঠিক না। কিন্তু এইভাবে যদি লেখা থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন, যেমন এইটা এইচটিএমএল ট্যাগের মধ্যে আছে হেড এবং বডি, এবং হেডের মধ্যে আবার যদি কোনো কন্টেন্ট লিখি তাহলে এটা একটা ট্যাব সরাই লিখবো। তো হেডের মধ্যে আমাদের যা লিখতে হবে মাস্ট বি, এটাও একটা এইচটিএমএল স্ট্রাকচারের মধ্যে থাকবে, সেটা হলো টাইটেল, TITLE, টাইটেল।
তো টাইটেল লিখলাম, টাইটেল এইটা হলো আপনার একটা ডাবল ট্যাগ, এবং বডি আছে, বডি বাদ। তো আমরা এতগুলো লিখলাম, তো এটা আমরা একটু ব্রাউজারে দেখি যে এর কোনো আউটপুট পাই কিনা। তো এটা আমাদের কি দেখেন, আওয়ার ক্লাসেস নামে একটা ট্যাগ আছে। তো অবশ্যই আপনারা অনেকে এই ট্যাবটা দেখতে পারবেন না, কারণ এটা একটা এক্সটেনশন ইউজ করা হয়েছে, ট্যাব এক্সটেনশন। তো এইটাই না পারলেও কোনো সমস্যা নাই, আপনাদের পাশে এইখানে থাকবে। যেমন ওপেন করলে এই যে এই পাশে দেখতে পারবেন, আপনারা সুইচিং করবেন, এই পাশে যত ফাইল থাকবে এর মধ্যে সুইচিং করবেন, পাশে এই ট্যাবটা আপনাদের প্রয়োজন নাই। তো আচ্ছা, এটা আমরা এখন এইচটিএমএল টার আউটপুটটা দেখি, যেহেতু লিখলাম এত সময় ধরে কোডগুলো লিখলাম, এর কোনো আউটপুট এসেছে কিনা। আচ্ছা, তো আওয়ার ক্লাসেস, আচ্ছা, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রায় আধা ঘন্টা আগেও যেরকম ছিল এখনো সেরকমই আছে, তাই না? তার মানে এতগুলো কোড লিখলাম কিন্তু তার কোনো কোনো ইফেক্ট ফেলেনি, কারণ আমরা এর কোনো ভ্যালু দিই নাই। আর কোনো ভ্যালু ছাড়া কোনো সময় আপনার এইচটিএমএল কাজ করবে না। ভ্যালু যদি কোনো ভ্যালু না দিই তাহলে কিন্তু আপনার কাজ করবে না, তাই না? কোনো কাজ করতে চায়, সব এমটি আছে, সব এমটি আছে। তো এটাকে আমাদের এখন ভ্যালু গুলো দিয়ে দিতে হবে। তো আমরা এখন কি করব, টাইটেল, যেমন আপনার কি, আপনাদের প্রত্যেকের একটা নাম আছে, তাই না? যেমন আপনার একটা নির্দিষ্ট নাম আছে, আপনার একটা নির্দিষ্ট নাম আছে, এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারতেছেন যে আপনাদের কেউ ডাকছে কি নামে, যে আপনার নামে ডাকছে। তো ঠিক একই ভাবে আপনি যখন কোনো পেজের মধ্যে ঢুকবেন, সেই পেজের একটা অবশ্যই নাম থাকতে হবে। তো আমরা যেহেতু এটা আওয়ার ক্লাসেস নামে একটা নাম দিয়েছি, কিন্তু এই নামটা ফাইলের নাম, এটা কিন্তু কোনো পেজের নাম না। এইবার আমরা এখানে একটা নাম দিব নির্দিষ্ট, সাপোজ দিলাম যে আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, বেশি বড় হয়ে যাচ্ছে, ছোট করে রাখি টাইটেলটা, আওয়ার ফার্স্ট ক্লাস, জাস্ট এইটুকু রাখলাম। তো এখন আমরা রিলোড করে দেখি, ব্রাউজারটা রিফ্রেশ বা ইন্টার রিলোড করে দেখি যে কোনো কোনো পরিবর্তন কি এসেছে, আপনারা দেখবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইখানে আমাদের ক্লাস যেই টাইটেলটা আছে সেই টাইটেলটা চলে এসেছে, তাই না? তো তার মানে যে হেডেতে আমরা টাইটেলটা ইউজ করব, সেই টাইটেলটা আমাদের ব্রাউজারের যেই মেন টাইটেল থাকবে সেই টাইটেল বাড়িতে দেখাবে। তো তাহলে আমরা এত সময় ধরে কি করতে পারলাম, যে একটা ভ্যালু দিলাম যেটা টাইটেলের মধ্যে, সেই টাইটেলটা সেটার মাধ্যমে আমরা ওইখানে প্রদর্শন করতে পারলাম। তো এইবার আরেকটা কাজ করি, এবার বডির মধ্যে আসি। বডির মধ্যে সাপোজ আমরা এখন এখানে লিখি যে হাই দিস জন, হাই দিস ইজ জন, জাস্ট এইটুকু রাখলাম। তো এখন আমরা দেখি কোনো পরিবর্তন আসে কিনা। কি পরিবর্তন এসেছে, তাই না? দেখতে পাচ্ছি যে আমরা পরিবর্তন পাচ্ছি। এবং আমরা ঠিক একইভাবে নিচে আরেকটা লিখবো, যে সাপোজ প্যারাগ্রাফ দিয়ে লিখি, একটা প্যারাগ্রাফের আপনার ট্যাগের নাম পি, পি ট্যাগের মাধ্যমে এটা বোঝায় প্যারাগ্রাফ। তো এই দিক দিয়ে আবার সুবিধা আছে একটা জিনিস, যে এইচটিএমএল যে ট্যাগ গুলো আছে প্রত্যেকটারই সংক্ষিপ্ত নামটা দিয়ে সেই ট্যাগের নামকরণ করা হয়েছে। যেমন যে যদি আপনারা বোল্ড করতে চান জাস্ট বি, বি ট্যাগ ইউজ করতে হবে। তো ইটালিক করতে চান জাস্ট আই ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখন এটা কি করব, এটা পি ট্যাগের মধ্যে লিখবো, সেম একই লেখা। তো এখন আমরা দেখি এখানে কোনো পরিবর্তন আসে কিনা। আচ্ছা, দেখেন যে দুইটা কিন্তু আপনার সেম আছে, কিন্তু তাহলে আমরা শুধু হাই দিস ইজ জন বা হাই, ও সরি, ইজটা মিসিং। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাই দিস ইজ জন আছে দুইটাই, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? মূলত পার্থক্য হলো এইটা আমরা ঠিকই লিখেছি কিন্তু এটা কোনো ট্যাগ ইউজ করি নাই। তার মানে এটাকে আমরা কোনো স্টাইল দিতে পারবো না, কোনো রং চং করতে পারবো না। কিন্তু এটা আমাদের এইচটিএমএল ট্যাগের মধ্যে আছে, এটাকে আমরা ইচ্ছা করলে যে কোনো পরিমাণ, যে কোনো কালার করতে পারবো, বা কালারের কোনো সাইজটা বড় করতে পারবো, কালারটা বা ফন্টের সাইজ ছোট করতে পারবো, ফন্ট ওয়েট বাড়াতে পারবো, এই কাজগুলো করতে পারবো। এই জন্য আমরা কোনো লেখাটা স্ট্যাটিক রাখবো না, যে কোনো একটা নির্দিষ্ট ট্যাগের মধ্যে ইউজ করব, যাতে আমরা পরবর্তীতে ওইটাকে কোনো কাস্টমাইজ করতে পারি, তাই না? তো তাহলে আমরা ফার্স্টে যেটা লিখেছি এটা আননেসেসারি, ওইটা ডিলিট করে দিলাম, জাস্ট আমরা প্যারাগ্রাফে রাখলাম। তো তারপরে এখানে আমরা সাপোজ আর একটা রাখি হেডিং। তো মূলত সবার প্রথমে সবাই যে জিনিসটা দেখায় সেটা হলো হেডিং থেকে দেখায়। যেমন আপনারা যদি নিউজ পেপার দেখেন, সবাই তো অবশ্যই নিউজ পেপার পড়েছেন, তাই না?
তো আপনি অনলাইনে হোক বা আপনি সফট পেপার বা হার্ড পেপার যেটাই পড়েন, তো ফার্স্টে দেখবেন যে একটা হেডলাইন থাকে। হেডলাইন থাকে না, সাপোজ আপনার দিল যে ঢাকাতে ভারী বর্ষণে রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, তো এইটা কিন্তু নিশ্চয়ই একটু বড় কালার, বড় ফন্ট সাইজে থাকবে বা একটু কালারটা চেঞ্জ থাকবে, তাই না? যাতে আপনারা দেখে এক ভাবেই বুঝতে পারেন, এক নজরে দেখে বুঝতে পারেন যে এটা একটা হেডিং। তো সেম একই ভাবে এইচটিএমএল এ হেডিং দেওয়ার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ 6টা ট্যাগ আছে, যেগুলো আপনার এইচ ট্যাগ, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। গুড। তো এটাও যদি আমি সেম লেখাটাই লিখি, না, আচ্ছা, তো এই এখন আমরা এটার আউটপুটটা দেখি, যে এটা আমাদের একটু বড় কালারে এসেছে, বড় ফন্ট সাইজে এসেছে, তাই না? তো একই ভাবে আমরা এটাই H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আছে। H1 এর এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে এটাকে আমাদের ইন্সপেক্ট ইলামেন্ট করতে হবে। ইন্সপেক্ট ইলামেন্ট করলে আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, যেমন এখানে ইনহেরিটেড কোনোটা দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখতে হলে আমরা ফায়ারবাগে না দিয়ে দেখে এর অরিজিনালটা দেখি। আচ্ছা, এইটাতেও দেখাচ্ছে না, তাহলে আমরা কি করব, ক্রোমে দেখি একবার ট্রাই করে। যদিও এটা আপনার কোনো ব্যাপার না, H1টাকে আপনি ইচ্ছা করলে একদম ছোট করতে পারবেন, বা আপনি H6টাকে অনেক বড় করতে পারবেন। এইটা সবগুলো আমরা যখন সিএসএস করবো, সিএসএস থেকে দেখতে পাবো। তো একটু দেখার চেষ্টা করি যে আমাদের ভ্যালুটা পাওয়া যায় কিনা। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে 2em, এরা ইএম ফরম্যাটে ইউজ করেছে, যেটা হলো আপনার ফন্ট সাইজটা ইএম ফরম্যাটে আছে, আর আমরা ইউজ করব পিক্সেল ফরম্যাটে। পিক্সেল ফরম্যাটে ইউজ করাটা আপনার সহজ হবে, কারণ যখন কোনো এইচটিএমএল ডিজাইন করবেন, তখন আপনাদের মূলত ডিজাইনাররা পিএইচডি প্রোভাইড করবে। তো পিএইচডি তে আপনাদের ডিজাইনগুলো থাকবে পিক্সেল ফরম্যাটে। আচ্ছা, তো আপনারা যারা ঘুম পাচ্ছেন তারা একটু দাঁড়িয়ে আবার বসেন, তাহলে ঘুমটা চলে যাবে। অনেক সময় হয়তো বা বোরিং ফিল করতেছেন, কারণ প্রথম ক্লাস তো হয়তো বা আমার আর কথাটাও সেরকম একটা ভালো না, স্পষ্ট না, হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, তাই না? তো অসুবিধা না, আর বেশি সময় একটানা বসে থাকা একটু মানে ক্ষতিকর, কিন্তু অন্তত 45 মিনিট পর পর অন্তত একবার করে দাঁড়াতে হয়। তো আপনারা সবাই ইচ্ছে করলে একবার দাঁড়াতে পারেন, কোনো ব্যাপার না, এখানে কোনো অসুবিধা নেই, আমি একটু দাঁড়াই। তো যদি এখন আমরা চেষ্টা করি যে ইএম কত ইকুয়াল কত পিক্সেল, তো আমরা কি দিব, 1 em ইকুয়াল হাউ পিএক্স। আচ্ছা, আমরা ইএম টু পিক্সেল দিই। আচ্ছা, পিএক্স টু ইএম আছে, দেখি এখানে সম্ভবত মনে কনভার্ট করার অপশন আছে। আচ্ছা, তো এই যে এখানে দেখতে পাচ্ছি যে 1 em ইকুয়াল 16 পিক্সেল, তার মানে 16 পিক্সেল, তাই তো? তো কিন্তু আমি না এই জিনিসটা অনেক সময় দেখেছি ইউজ করে, ঠিক মতো আউটপুট আসে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমি দিচ্ছি যে 2 em, বা ওইটা আপনার পিক্সেলে কনভার্ট করলে ঠিক পরিমাণে আসে না, তো আমি মূলত এটা পিক্সেলে ইউজ করব। তো এটা নিয়ে এখন বর্তমানে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমরা যেহেতু এখন এইচটিএমএল নিয়ে আসি, যখন ওইটা সিএসএস এ করবো তখন আপনাদের দেখতে হবে। তো আচ্ছা, তাহলে সেটা ব্যাপার না, আমরা এখন জাস্ট করব হেডিং 1 করেছি, ঠিক একইভাবে আমরা হেডিং 2 করব। ও আচ্ছা, আর একটা জিনিস যে আপনারা কাজের সুবিধার্থে আমরা মাল্টি সিলেক্টর ইউজ করব। তো মাল্টি সিলেকশন এমন সিস্টেম যে আপনি যদি কন্ট্রোল চেপে ধরে যেটুকু মার্ক করবেন, এবং আবার আরেকটা জায়গায় যখন মার্ক করবেন, দুইটাই আপনার একইভাবে সিলেক্ট থাকবে। যেমন আমি তিনখানে কিন্তু সিলেক্ট করেছি, এখন জাস্ট আমি এখানে কি করব, 2 লিখবো। দেখেছেন আমার কিন্তু তিনখানে 3 মানে 2টা চেঞ্জ হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি এখানে 3 দিব, 3। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলছি। তো এইটা দেখা যাচ্ছে আমি এইখানে আমাদের প্রয়োজন হবে যে এইখানে চেঞ্জ করতে হবে 4, এবং একইভাবে এইখানেও 4 চেঞ্জ করতে হবে, তাহলে তো ট্যাগ তো ওপেন ক্লোজ এবং ওপেনিং যে ট্যাগ এবং ক্লোজিং যে ট্যাগ সেম ট্যাগ থাকতে হবে, তাহলে তো কাজ হবে না।
তো আমি যদি এখন এটা দুইটা দুইটা যদি করি, এইখানে ফোর দিলাম আবার এখানে ফোর দিলাম, তাহলে আমার একটু সময় নষ্ট হবে না? আবার এখানেও ফোর দিতে হবে, যেহেতু সব জায়গায় সেম ফোরই দিতে হবে, তো আমার কিন্তু একটা একটা সিঙ্গেলি করতে গেলে আমাদের সময় নষ্ট হচ্ছে। তো এই জন্য যা করব, ফার্স্ট কি করব, আমি জাস্ট প্রথমে ওয়ানটা সিলেক্ট করলাম, জেনারেলি যেরকম সিলেক্ট করি। দেন আমি কন্ট্রোল বাটনটা চেপে ধরবো, কন্ট্রোল বাটনটা চেপে ধরে এইখানেও সিলেক্ট করলাম এবং এইখানেও সিলেক্ট করলাম। আমি কিন্তু কন্ট্রোল চেপে ধরে রেখেছি এবং তারপর সেভ দিলাম, অসুবিধা নাই। এখন জাস্ট এইখানে যদি আমি 5 দিই, তাহলে আমাদের তিনখানে চেঞ্জ হয়ে গেল এবং এইখানেও আমরা 5 দিলাম, 6 দিলাম, 6 হয়ে গেল। তো এখন এটা আমরা দেখি আউটপুটটা। তো তাহলে দেখতে পাচ্ছি যে আমরা হেডিং 1 এর প্রায়োরিটি বেশি এবং হেডিং 1 থেকে শুরু করে আস্তে আস্তে আমরা শেষ পর্যন্ত চলে এসেছি, তাই না? তো হেডিং 1 to 1 এইগুলো মূলত আপনাদের সেরকম একটা খুব একটা কাজে লাগবে না, কারণ এইগুলা মূলত প্রায়োরিটি দেখানোর জন্য যে কোনটা আপনার বেশি প্রায়োরিটি পায়। যেমন দেখা যাচ্ছে যদি আপনার একটা ওয়েবসাইটে 3-4 ধরনের ফন্ট থাকতে পারে, যেখানে আপনার বড় ধরনের কোনো লেখার দরকার, সেখানে আপনার ইউজ করবেন H1। সেম একইভাবে যেখানে একটু ছোট দরকার সেখানে করবেন H2, যেখানে আরেকটু ছোট দরকার, এরকম ভাবে পর্যায়ক্রমে H2, 3, 4, 5, 6 এভাবে করতে থাকবেন। তো জেনারেলি আমরা H2 টা ইউজ করি টাইটেলের জন্য, আর H1 টা ইউজ করি খুব কম, যেখানে সবথেকে বেশি সবথেকে বড় একটা লেখা থাকে সেইখানে। আর H3, 4 টা মূলত একটু জেনারেলি খুব কম ইউজ করা হয় সময় হিসাবে আর কি। আর প্যারাগ্রাফ যত জায়গায় থাকে, মানে সিম্পল টেক্সট যেখানে থাকে সেখানে আমরা জাস্ট প্যারাগ্রাফ ইউজ করি। তো এখন যেহেতু আমরা এখনো HTML এ আছি, এখন CSS যাই নাই, তো ইচ্ছা করলে আমরা কিছু ট্যাগের মাধ্যমে CSS এ কাজ করতে পারবো, ডিফল্ট কাজ। যেমন আমরা পি টাকে যদি বোল্ড করতে চাই, তাহলে কি করব, জাস্ট এটা কিন্তু পি ট্যাগ এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, এর মধ্যে যা আছে সব কি কিসের আন্ডারে, পি ট্যাগের আন্ডারে। তো আমরা যদি এখন এটাকে বোল্ড করতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ কন্টেন্টটা বোল্ড যে ট্যাগটা আছে সেই ট্যাগের মধ্যে লিখতে হবে। তার মানে কি করব, এখানে আমি পি এর মধ্যেও লিখতে পারি, বাইরেও দিতে পারি। তো সাপোজ এখানে দিলাম বি এবং বি এর যে ক্লোজিং ট্যাগটা সেইটা দিয়ে দিলাম লাস্টে। এটা তো বুঝতে পারছেন তাই না, আমি জাস্ট পি এর মধ্যে একটা বি ট্যাগ নিয়েছি। তো এইটার মানে কি হলো, এইটার মানে হলো দেখেন যে এইটা কিন্তু আমার কিছু সময় আগে নর্মাল ছিল, কিন্তু এখন এটা কি হয়েছে, বোল্ড হয়ে গেছে। সেম একই ভাবে যদি আমরা এখন এইটাকে ইটালিক করতে চাই, জাস্ট কি করব, আই ট্যাগ ইউজ করব, তাহলে দেখেন যে এটা আমাদের ইটালিক হয়ে গেছে। সেম একই ভাবে যদি আমরা এটাকে সরি যদি আমরা এটাকে আন্ডারলাইন করতে চাই, কি ইউজ করব, আপনারা যারা এমএস ওয়ার্ড ইউজ করেছেন সবাই জানেন যে আন্ডারলাইন দেওয়ার জন্য কি ইউজ করতে হয়, ইউতে ক্লিক করতে হয়, তাই না? সেম ইউ দিয়ে দেন, দেখেন, তাই দেখেছেন কত সুবিধা আপনার। কিন্তু এই যারা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে রিলেটেড আছেন তারা কিন্তু খুব সহজেই ট্যাগ গুলো বুঝে যাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। এবং এইগুলো তো মনে থাকার কথা, যেমন বোল্ডের বি, ইটালিকের আই, আন্ডারলাইনের ইউ। সেম একইভাবে যদি আপনি সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, আপনারা কি জানেন সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট? হ্যাঁ, হ্যাঁ। তো মূলত আমরা যদি একটা সাপোজ H2O, এটা কিসের সংকেত, পানি, নিশ্চয়। তো পানির সংকেত, তো H2টা কিন্তু এটা আপনার সাবস্ক্রিপ্টে লেখা। এটা যদি আমরা জাস্ট এইভাবে যদি আহ দাঁড়ান, আচ্ছা, তো H2 এটাকে আপনি কি দেখে বুঝতে পারবেন যে এটা পানি, এটা জাস্ট H2O হয়ে গেছে, তাই না? কিন্তু এটাকে যদি আমি এখন এইভাবে লিখি, টুটাকে যেহেতু লিখবো, তার মানে টুর এই জায়গায় শুরু শেষ করবো, শুধুমাত্র টুটাকে। তো এই যা কি করব, এটা সাবস্ক্রিপ্টের সংক্ষিপ্ত রূপ SUB, SUB। জাস্ট সাব শুরু করলাম এবং একইটা এটা ক্লোজ করতে হবে, ক্লোজ করলাম। তো তাহলে দেখেন SUB এই ট্যাগের মধ্যে শুধু জাস্ট টুটা রেখেছে, তার মানে এটা আমাদের নিচে আসবে। তো আসলে নিচে আসে কিনা আমরা দেখি। তো দেখেছেন এটা কিন্তু নিচে চলে এসেছে। তো এখন যদি আমি সাপোজ লিখি যে ইকুয়াল এমসি স্কোয়ার, তো এমসি স্কোয়ার এটা যদি আমি এখন দিই, তাহলে কি এটা বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি না, কারণ আমরা এই স্কোয়ারটা এটা অবশ্যই সুপার স্ক্রিপ্টে লিখতে হবে। তো তার জন্য যা করব, এটা সুপার স্ক্রিপ্টের ট্যাগটা হলো এসইউপি, একদম সিম্পল, এসইউবি আর এসইউপি। এগুলো খুবই সহজ, আপনারা মানে যখন কাজ করবেন তখন দেখবেন এটা এইচটিএমএল এত সহজ, খুবই মজা পাবেন।
তো এইখানে দেখা যাচ্ছে যে H2 MC স্কোয়ার কিন্তু হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা এখানে দেখতে পেলাম কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ করা যায়। তো তাহলে আমরা এখানে মূলত কি কি ট্যাগ ইউজ করলাম আমরা এখানে দেখে বুঝতে পারছি যে এটা H1 2 3 4 5 6 এবং এটা P ট্যাগ ইউজ করেছে এবং তার মধ্যে বোল্ড, এটা কি ইটালিক, এটা আন্ডারলাইন, আর এইটুকু শুধুমাত্র সাবস্ক্রিপ্ট এবং এইটুকু সুপারস্ক্রিপ্ট। গুড। তো তার মানে তো আমরা বুঝতে পারতেছি যে আপনারা সবাই খুব ভালোই বুঝতে পারতেছেন। তাই তো? তো তাহলে এখন তারপরে আসা যাক। তো তারপরে এখন কি করব, আমরা তো এগুলো জাস্ট টেক্সট দিলাম, তো আপনারা টেক্সট দেখতে হয়তো বোরিং হয়ে গেছেন তাই না, এখন একটু ভিজুয়ালাইজেশন আমরা যাই। তো সাপোজ আমরা এখানে কোনো ফটো দিতে পারি, পারি না? অবশ্যই কোনো ফটো দিতে পারি। তো ফটোটা দিতে হলে কি করতে হবে, এইবার আমাদের আসবে অ্যাট্রিবিউটের কথা। আমি ফার্স্টে বলেছিলাম যে অ্যাট্রিবিউট কি জিনিস, তাই না? আচ্ছা, তো তার আগে আমি একটা ইমেজ ট্যাগটা নিই এবং তার আগে কাজ করবো একটা ইমেজটাকে সিলেক্ট করি। আচ্ছা, তো সুন্দর দেখা যাচ্ছে কোন গোলাপটা? আপনাদের কাছে এটা সুন্দর মনে হয় তাই না? না এটা সুন্দর দেখা যাচ্ছে না এটা? জি, দ্বিতীয় নাম্বারটা এইটা? আচ্ছা, তো এইটাই আমরা নিই। আচ্ছা, জাস্ট আমরা কি করব, সেভ করে নেই ফটোটা। আমরা মূলত আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে সেভ করি। সরি সরি, ও আমি ভুলে গিয়েছি। আচ্ছা, তো এইখানে আমি সেভ করব এবং আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ফাইলটা সেভ করব কোনোটাই মাঝখানে স্পেস রাখবো না, তাই না? তো আমরা এখানে স্পেস অবশ্যই দিব না এবং এটা আহ, একটা মানে কি বলবো, একটা অর্থবোধক নাম দিব যাতে আমরা ওটাকে পরবর্তী কল করার সময় বুঝতে পারি। তো ইমেজেস নামে তো এটা থাকতেই পারে, ওটা তো আমরা বুঝতে পারবো না। কিন্তু সাপোজ যদি এটা আমরা দিই যে রোজ নামে যদি দিই তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো। তো রোজ ডট ডট জেপিজি নামে রাখুন, জেপিজি। তো আমরা সেভ করে নিলাম। তো এখন আমরা এটাকে ইউজ করব। তো জাস্ট আমরা তো ফোল্ডারের মধ্যে রাখিছি, কিন্তু ফোল্ডার কি রাখলে কি আমরা এখানে দেখতে পাবো? পারবো না, কারণ এটাকে আমাদের কল করে দিতে হবে এবং নিশ্চয়ই আমাদের বডি ট্যাগের মধ্যে লিখতে হবে। তো আমরা যেমন একইভাবে কোনো লেখা লেখার জন্য কি করেছি, আচ্ছা, তো আমি ফার্স্টে বলেছি যে আপনারা এই জিনিসগুলো ভিডিওতে পাবেন, তো সুতরাং আমার কথাগুলো শুনেন, ঠিক আছে? লেখা এখনই খাতায় লিখে শুধু শুধু সময় নষ্ট করেন না এবং জিনিসগুলো আপনারা মিস্টেক করবেন, বুঝতে মিস্টেক করবেন, ঠিক আছে? তো যারা লাস্টে এসেছেন তারা জাস্ট আমার কথাগুলো শুনেন, আর ভিডিওতে দেওয়া থাকবে এগুলো আপনারা বাসার দিকে বুঝতে পারবেন। এখন শুধু শুধু লিখে সময় নষ্ট করার দরকার নেই। কারণ আমরা তো যখন ক্লাস করি তো তখন বেশিরভাগই ইউনিভার্সিটিতে দেখা যায় যে আপনার স্যাররা এসে কি করে ব্ল্যাকবোর্ডে একটা লেখা শুরু করে বা হোয়াইট বোর্ডে লেখা শুরু করে দেয় এবং ওইটার নিচে পিছনে তারা লেখা শুরু করে, লেখা শেষ না করতে করতেই আবার সে লেকচার দেওয়া কমপ্লিট, এদিকে লেখা দেখা যাচ্ছে কমপ্লিট হয় নাই। তো কি বুঝলো না বুঝলো কোনো দেখা যায় নাই, স্যার চলে গেল। তাহলে কি এটা কিন্তু কোনো এডুকেশনের সিস্টেম হলো না, তাই না? তো নিশ্চয়ই এই জন্য যখন কোনো লেকচার দেওয়া হবে সেই সময় উচিত ওইটা ভালোভাবে শোনা, ঠিক না? কারণ আপনারা তো ইচ্ছা করলে বাড়িতে বসে অনেক টিউটোরিয়াল দেখতে পারেন, কিন্তু ওই টিউটোরিয়ালে কিন্তু আর ডাইরেক্ট একটা লেকচারের মধ্যে পার্থক্য আছে, তাই না? এখানে আপনি যেরকম মাথার মধ্যে মনোযোগ সহকারে নিবেন ওই জিনিসটা কিন্তু টিউটোরিয়াল দেখার সময় নিবেন না। এই জন্য এখন যা বলবো সেটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে সুবিধা হবে। তো এখন আমরা ইমেজটা ইউজ করব। ইমেজটা ইউজ করার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাগ আছে, যে ট্যাগটার নাম আইএমজি, তাই না? তো আপনারা অনেকেই জানেন কারণ আপনারা যেহেতু টিউটোরিয়াল দেখেছেন এর আগে। তো তাহলে আমরা কি করব, আইএমজি। তো আইএমজি এটা কিন্তু একটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু আমি সিঙ্গেল ট্যাগ রেখে দিলাম জাস্ট এরকম। এটা কি কোনো আউটপুট পাবো? কোনো আউটপুট পাবো না, কারণ আমি ফার্স্টে বলেছি যে সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে সেইগুলাকে ইউজ করতে হলে সাধারণত অ্যাট্রিবিউটের সহায়তা লাগে। অ্যাট্রিবিউটের হেল্প ছাড়া আপনার সিঙ্গেল ট্যাগ চলতে পারে না। তবে কিছু পরিমাণ ট্যাগ আছে যেগুলো একটু ব্যতিক্রম, ওইগুলো আমি আলোচনা করবো এবং কিছু সময় পরেই করবো, অসুবিধা নাই। তো সেম একইভাবে অ্যাট্রিবিউট ইউজ করার জন্য যা করতে হয়, অ্যাট্রিবিউটটা মূলত আপনার দুইটা পার্টে ভাগ করা, একটা অ্যাট্রিবিউট নেম এবং একটা অ্যাট্রিবিউট ভ্যালু। এবং এটা লেখার নিয়ম
ফার্স্টে আপনার অ্যাট্রিবিউট নেম লিখতে হবে, তারপর একটা ইকুয়াল দিতে হবে, তারপর একটা ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা দিতে হবে। তো তার মানে এই জিনিসটা এরকম যে সাপোজ আমি অ্যাট্রিবিউট এটিটিআর, সাপোজ অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল ডাবল কোটেশন এবং এর মধ্যে তার ভ্যালুটা দিতে হবে। এটা ভ্যালু, এটা হলো আপনার কি স্ট্রাকচার, তাই তো। তো আমি যদি এখন বলি যে আপনার অ্যাট্রিবিউট লেখার স্ট্রাকচারটা কি, তাহলে আপনারা কি বলবেন যে অ্যাট্রিবিউট নেম, তারপরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে তার ভ্যালুটা দিতে হবে। তো সেম একইভাবে আমরা অ্যাট্রিবিউটের নেম ইউজ করি। তো ইমেজের জন্য আমাদের ইমেজটা তো অবশ্যই ব্রাউজারকে দেখাই দিতে হবে যে এইখানে ইমেজটা আছে, তাছাড়া তো সে বলতে পারবে না। তো আমি যদি আপনাকে বলি যে সাপোজ আপনি হলো দেখা যাচ্ছে অন্ধকে আপনি একটা জিনিসটা দেন, তো আপনি তো অন্ধকে তো নিশ্চয়ই চিনতে পারবেন না, বা ওর লোকেশন তো আপনি জানবেন না, তাই না? কারণ আপনাকে অবশ্যই তাকে চিনতে হবে বা তার লোকেশনটা জানতে হবে, তাহলে তো দিতে পারবেন না। তো সেম একইভাবে একেও আমাদের লোকেশনটা দিতে হবে। লোকেশন দেওয়ার জন্য কি করতে হবে, সেটা হলো সোর্স, সোর্স ইউজ করতে হবে। সোর্স মানে কি, উৎপত্তি। তো আমাদের এই ইমেজটার উৎপত্তিটা কি সেটা আমাদের দেখাই দিতে হবে। তো সোর্সের এটার সংক্ষিপ্ত রূপ কি, এসআরসি। এসআরসি যেমন ইমেজের সংক্ষিপ্ত রূপ আমরা ইউজ করছি আইএমজি, সেরকম সোর্সের সংক্ষিপ্ত রূপ এসআরসি। তো এসআরসি ইকুয়াল, এবার ভ্যালুটা দিতে হবে। তো লোকেশনের ভ্যালু অবশ্যই নির্দিষ্ট একটা লোকেশনের ভ্যালু কিরকম হবে, আমরা যেমন কি করলাম যে ফন্টের সাইজ, ওইটা একটা লোকেশন, ওইটা একটা নির্দিষ্ট পরিমাণ একক আছে। সেম একই রকম লোকেশন একক হলো আপনার, যদি সাপোজ যেমন এই যে আমি এই ফোল্ডারটাই আছি, এই ফোল্ডারটার লোকেশন কি, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে ফার্স্টে কি ই ড্রাইভ, দেন আপনার দিছে কি নারীর হাতে সুন্দর আগামী, তারপর ওয়েব ডি, তারপরে ক্লাস 1। তো সেম একইভাবে আমাদের লোকেশনটা দিয়ে দিতে হবে। তো তাহলে আমাদের লোকেশনটা কি দিতে হবে, আমাদের প্রজেক্ট ফাইল, মূলত আমরা কাজ করতেছি এখানে আওয়ার ক্লাস। আচ্ছা আপনারা দেখতে পারতেছেন, বরং বুঝতে অসুবিধা হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, লেখাগুলো দেখা যাচ্ছে তাই না, ক্লিয়ার? তো তাহলে আওয়ার ক্লাস এইটা আমাদের প্রজেক্ট ফাইল। তো আমাদের এই প্রজেক্ট ফাইলটা যেই ফোল্ডারের মধ্যে আছে, এইখান থেকে মূলত আমাদের লোকেশন শুরু হয়েছে। তো তাহলে আমরা এখন যদি এখানে লিখি যে জাস্ট এখানে জাস্ট কি লিখে দেব, রোজ, রোজ ডট জেপিজি। এই 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 দেখেন আপনি, অনেকে বলতেলেন যে ব্র্যাকেটস ইউজ করার সুবিধা কি, যে সব থেকে মানে বেশি সুবিধা এই একটা যে আপনার এটা সাজেস্ট করবে, যে লোকেশন গুলো আপনাদের সাজেস্ট করে দিবে। যেমন এখানে জাস্ট ইন্টার মেরে দিলে আমাদের কিন্তু চলে আসলো, কিন্তু এটা যদি নোট করে করতে হতো তাহলে আপনাকে কি করতে হতো, প্রথমে এই রোজটা এটাকে আপনাদের কপি করতে হতো, দেন এইখানে লিখে দিতে হতো। তো নিশ্চয়ই এটা একটা সময় সাপেক্ষ সাপেক্ষ তাই না, বা আপনার কপি পেস্টে কোনো ভুল হতে পারে। তো এই জন্য এটা একটা সুবিধা আছে। তো এইটা আমি এখন যদি সেভ করি তাহলে কি দেখতে পাবো, তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের ইমেজটা চলে এসেছে, তাই না? কিন্তু ইমেজ তো এসেছে ঠিক আছে, তো আমরা যদি এখন লোকেশনটা চেঞ্জ করে দিই তাহলে কি হবে? তো সাপোজ আমি আইএমজি নামে একটা লোকেশন রাখলাম, তো আইএমজির লোকেশনের মধ্যে আমি আরেকটা দিই, কারণ কয়েকটা এক্সাম্পল থাকলে আপনাদের সুবিধা হবে তাই না বুঝতে। কত কি দেবো, কি দেবো, আচ্ছা যে খুব সুন্দর দেখা যাচ্ছে এটা, বিয়ার জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে তাই না, দেখলেই মনে হয় আদর করি। আচ্ছা তো এইটা এত বড় নাম তো নিশ্চয়ই রাখবো না, এটা একটা অর্থবোধক নাম দিই। আচ্ছা সরি, আমি এক্সটেনশনটা কেটে দিয়েছি। তো জেপিজি এক্সটেনশন, এক্সটেনশনটা না কাটাই ভালো, কারণ অনেকগুলো জেপিইজি ফরম্যাট থাকে আবার অনেকগুলো জেপিজি ফরম্যাট থাকে, তো এক্সটেনশনটা আবার এইগুলো চেঞ্জ করে দিলে সমস্যা হতে পারে। তাহলে আমরা এটা কি করলাম, এটা কিন্তু আমরা আইএমজি ফোল্ডারের মধ্যে রেখেছি। আচ্ছা, তো তাহলে আমরা এখন এটাকে যদি কল করতে চাই তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা, প্রজেক্টের ফোল্ডার হলো ক্লাস 1, এই ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে আইএমজি ফোল্ডারের মধ্যে আছে তাই না। তো তাহলে আমরা কি করব, প্রথমেই দিয়ে দিব আইএমজি ফোল্ডার, এই ফোল্ডারটার লোকেশন মানে এই নামটা দিব, দেন স্ল্যাশ দিয়ে তারপরে আমি যে ফাইলটার নামটা দিব। তো তাহলে এখানে কি করব, ফার্স্টে দিলাম আইএমজি, এবং দেখেছেন এখানে কিন্তু আমাদের সাজেস্ট করতেছে আইএমজি স্ল্যাশ দিলাম
এবং এরপর কি আছে, ক্যাট নামে একটা ফাইল আছে, এটাকে আমরা দিয়ে দিলাম, জাস্ট সেভ। তো তাহলে আমরা এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট চলে এসেছে, কিন্তু একটা সমস্যা যে উপরের গুলো প্রত্যেকটাই নিচে নিচে এসেছে, কিন্তু এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এসেছে, তাই না? তো এইখানে আমাদের এখন একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা হলো সিঙ্গেল ট্যাগ। এটা হলো মূলত ব্রেক ব্রেক ট্যাগ ইউজ করব, লাইন ব্রেক। তো এটা আপনার ট্যাগটার নাম হলো বিআর, ব্রেকের সংক্ষিপ্ত রূপ বিআর। তো এটা হলো আপনার কি সিঙ্গেল ট্যাগ, এবং সিঙ্গেল ট্যাগ মূলত আপনার অ্যাট্রিবিউট ছাড়া চলতে পারে না, কিন্তু আমি বলেছিলাম যে কিছু পরিমাণ আলাদা আছে, যে কিছু কিছু আপনার এক্সেপশনাল আছে। তো এইটা তার মধ্যে একটা, এটার জন্য কোনো অ্যাট্রিবিউট লাগবে না, জাস্ট এটা বিআর দিয়ে রাখলেই হবে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে এক লাইন নিচে চলে গেছে, তাই না? তো এটা কি জন্য নিচে গেল, এটা আপনারা যখন সিএসএস করবো তখন বুঝতে পারবেন। এগুলো মূলত আছে ইনলাইনে আছে, যখন আমরা ব্লক করে দেব তখন নিচে চলে যাবে। তো এটা এখন বলে শুধু শুধু আপনাদের হেজিটেশন দেওয়ার লাভ নাই। তো এইটাও গেল, আর একটা অপশন করি এখন। তবে এখন যেটা করব সেটা আপনাদের মনে হয় আজকে করলে একটু সমস্যা হবে, মানে মাথার ভিতরে ক্যাচ করতে পারবেন না। মানে নেক্সট ক্লাসে তো এখন অন্য জিনিস দেখাবো, বাট এই লোকেশন নিয়ে আর একটা সিস্টেম আছে। যেমন আমরা তো এই প্রজেক্ট ফোল্ডার আছে, যদি প্রজেক্ট ফোল্ডার উপরে কোনো ফোল্ডারটা নিতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট ডাবল ডট স্ল্যাশ দিতে হয়। তো ওইটা আমি এখন না দেখানোই ভালো, কারণ আমি এ পর্যন্ত এর আগে যাদেরকে দেখাইছি প্রথম ক্লাসে সবাই এটা হয়তো বুঝতে পারেনি এবং অনেকগুলোর সাথে কনফ্লিক্ট করে ফেলেছে। তো এই জন্য আমি ওইটা আগামী ক্লাসে দেখাবো, এটা না দেখানোই ভালো। আচ্ছা, তো তাহলে আমরা দেখতে পারলাম কি কি ট্যাগ দেখি। মূলত হেডিং দেখাইছি, পি ট্যাগ, বোল্ড, বেসিক, একদম বেসিক যে ট্যাগ গুলো আছে সেইগুলো দেখতে পারতেছি। তো তাহলে এখন আর নতুন আর কি ট্যাগ দেখানো যায়? হুম, হ্যাঁ, অ্যাঙ্করটা দেখাই তাহলে। যেহেতু আমরা একটা ফাইলে দেখেন দুইটা কিন্তু ফাইল করা ছিল, তাই না, আমাদের প্রজেক্ট ফোল্ডারে একটা টেস্ট ফর ওয়েব। তো এইটার সাথে আমরা একটা লিঙ্কিং করে দিই। তো তার আগে আমরা টেস্ট ফর ওয়েবটাকে কিছু একটা কন্টেন্ট দিই, তাই না, তাছাড়া তো আমাদের সমস্যা। তো আমরা স্ট্রাকচারটা কপি করে নিই, আবার কষ্ট করে লিখবো, তাই না? কষ্ট করে না লিখার থেকে জাস্ট করলাম, অবশ্যই ভাবে লিখতে পারতাম, অসুবিধা নাই। আচ্ছা, তো জাস্ট এটা আমরা কি দিই, দিস ইজ অ্যানাদার পেজ। দিস ইজ অ্যানাদার পেজ। আর জাস্ট এটা আমি হেডিং ওয়ানটাকে কি করে দিব, যে ও শিট, টেস্ট ফর ট্যাগ এ। আচ্ছা, তো যাই হোক, সাপোজ আমি একটা জাস্ট একটা কন্টেন্ট নিলাম যাতে আপনারা ওপেন করলে বুঝতে পারেন। তো আমি আগে ওই পেজটা ওপেন করি। তো মানে এটা যদি ওপেন হয় তাহলে মনে করবো যে আমাদের ঠিক আছে। তো তাহলে আমরা কি করব, লিঙ্কিং করব। তো লিঙ্ক করার, যেহেতু আমরা বর্তমানে আছি একটা পেজে আছি, অনেকেরই ঘুম পাচ্ছে, তাই না, অনেক জার্নি করে এসেছেন। আচ্ছা ঠিক আছে, জাস্ট আমি ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ট্যাগটা দেখে এটা ক্লোজ করে দিই, ঠিক আছে? তো আপনারা মাঝে মাঝে একটু দাঁড়াবেন, ঠিক আছে, তাছাড়া এটা আপনার শারীরিক দিকেও ক্ষতি হবে, বেশি সময় একটা না বসে থাকা ক্ষতি কিন্তু। তো আমরা তাহলে এখন দেখবো যে কিভাবে এই ট্যাগটা ইউজ করতে হয়। এই ট্যাগটা মূলত লিঙ্কিং করার জন্য ব্যবহার হয়। যেমন আমরা বর্তমানে আছি আওয়ার ক্লাসেস পেজে। তো এই পেজেতে আমি সাপোজ চাচ্ছি যে একটা লিঙ্ক থাকবে, যেখানে ক্লিক করলে আমরা দ্বিতীয় পেজের মধ্যে ঢুকতে পারবো। তো সেইটার জন্য যা করতে হবে, জাস্ট আমরা এই ট্যাগটা ইউজ করব। সরি, তো এই ট্যাগটাও মূলত আপনাদের কি ডাবল ট্যাগ। তো এইটাও সেম একইভাবে ক্লোজ ওপেন করতে হবে, আবার ক্লোজ করতে হবে। তো এইটা দেখেন, আমরা যদি এখন এর মধ্যে কিছু লিখি, সাপোজ আমি লিখলাম যে অ্যানাদার পেজ, অ্যানাদার পেজ, তো জাস্ট এইটুকু লিখলাম। তো এটার আউটপুটটা কি আসে? তো দেখতে পাচ্ছি অ্যানাদার পেজ লেখা আছে, বাট এটাতে আমরা কিছু ক্লিক করতে পারতেছি না, তাই না? তো এইখানে আমাদের এখন একটা অ্যাট্রিবিউটের সহায়তা নিতে হবে। তো যে অ্যাট্রিবিউটটার নাম হবে আপনার হাইপার রেফারেন্স। তো হাইপার রেফারেন্সের সংক্ষিপ্ত রূপ এইচ আর ই এফ, হাইপারের এইচ এবং রেফারেন্সের আর ই এফ।
হাইপার রেফারেন্সের HREF। তো আমরা এটা ইউজ করি এখন, জাস্ট কি HREF, HREF, এবং এইটার মধ্যে এখন আমরা কি করব, লিঙ্কটা দিব। তো সেম এটাও একটা লোকেশন দিতে হবে, তাই না? কারণ এটা কি আমাদের কোন ফাইলটা ওপেন করবে। তো আমরা যেহেতু সেম ফোল্ডারে আছি, তো সেহেতু শুধুমাত্র ফাইলটার নাম দিলেই হচ্ছে। তো আমাদের ফাইলটার নাম আছে টেস্ট ফর ওয়েব এইচটিএমএল। তো এখন এইটা যদি সেভ করি তাহলে দেখি আমরা কি হয়। তো এখন দেখেন যে অটোমেটিক একটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে, তাই না? তো আন্ডারলাইন চলে এসেছে এবং কালার চেঞ্জ হয়েছে, এবং এখানে যখন হভার করতেছি মানে মাউসটা যখন নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এখানে একটা হাত চলে আসছে, হ্যান্ড কার্সর। তো তার মানে এখানে একটা ক্লিক করার ইভেন্ট আছে। তো আমরা যদি এখানে ইভেন্ট ক্লিক করি তাহলে দেখি কি আসে। তো ইভেন্টে যখন ক্লিক করলাম ওই লিংকে, তখন দেখতে পাচ্ছি যে আমাদের নতুন পেজটা ওপেন হয়ে গেছে, তাই না? তো তার মানে এটার মাধ্যমে আমরা লিংক করে দিলাম, কিন্তু এখানে চলে এসেছি কিন্তু এখান থেকে তো আর ব্যাক যেতে পারতেছি না। তো মূলত তাহলে এখানেও আরেকটা লিংক করে দেওয়া উচিত যেটার মাধ্যমে আমার প্রথম পেজ যেতে পারবে। তো তাহলে এটা কি করব, দ্বিতীয় পেজটাতে আরেকটা ট্যাগ দিয়ে দিই যে আপনার, সরি ওটা আসলো আওয়ার আওয়ার ক্লাস, এবং এটা দিয়ে দিই যে ফার্স্ট পেজ। তো তাহলে এখন আমরা যদি এটা দেখি তাহলে ফার্স্ট পেজে যেতে পারতেছি, আবার এই জায়গা থেকে সেকেন্ড পেজে যেতে পারতেছি। কিন্তু দেখেন এটা হলো আমাদের নিচে চলে এসেছে। তো এটা আমরা মানে পাশাপাশি এসেছে, এটা নিচে নামতে হলে কি করব, একটা বিআর ট্যাগ ইউজ করব। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিক করে নেক্সট পেজ যেতে পারছি, আবার নেক্সট পেজ থেকে আবার প্রথম পেজে ব্যাক যেতে পারতেছি। তাহলে আমরা মূলত আজকে মোটামুটি যা দেখলাম, আপনারা এটা বাসায় যেয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো ভালো কিছু দেখানো হবে, কিন্তু এটা ডিপেন্ড করবে আপনাদের রেসপন্সের উপর। যদি আপনারা ভালো রেসপন্স করতে পারেন তাহলে আপনারা আরো দ্রুত বেশি কিছু দেখতে পারবে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখতে পারবে। কিন্তু যদি রেসপন্সে কম আসে তাহলে তো তোমার সমস্যা, তাই না? তো ঠিক আছে, তো এখন এইটুকুর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি এখানেই ক্লাস এন্ড করে দিই।